বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত যুক্তরাষ্ট্রের। ২১ জানুয়ারি থেকে কার্যকর, চালু থাকবে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা। বিভিন্ন আসনে ব্যাপক ভোটার স্থানান্তর মেকানিজম, অভিযোগ বিএনপির। স্বাভাবিক মনে করছে জামায়াত, লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত বলছে এনসিপি। প্রায় ২০০ বছরের জীর্ণ কুমিল্লা জেনারেল হাসপাতাল ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। নানা অব্যবস্থাপনায় বেহাল সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল। আজকের মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা কোয়াবের। বিপিএল নিয়ে অনিশ্চয়তা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন ফ্যামিলি স্পন্সরশিপের অপেক্ষায় থাকা হাজারো মানুষ। ট্রাম্প প্রশাসনের দাবি, অভিবাসীরা যাতে সরকারের ওপর আর্থিক বোঝা না হয়ে দাঁড়ায়, সেজন্যই এই কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এখন আরও কঠিন। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে। মূলত যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি কল্যাণমূলক সুবিধা বা পাবলিক চার্জ হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাদের ঠেকানোই এই নতুন নীতির মূল লক্ষ্য। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে স্থগিতাদেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, রাশিয়া ও ইরানের মতো দেশগুলো। লক্ষ লক্ষ লোক আসার পরে তারা আমেরিকা এসে গরিব হয়ে যায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, সরকারি সুবিধা নিচ্ছে, হয়তো দেশে থাকতে কোনো সুবিধাই ছিল না। দ্যাট ইজ দ্য ব্যাড পার্ট নাও। এবং এটা সরকার খুব সিরিয়াস ভাবে ধরছে, ট্রাম্প প্রশাসন কারা কারা পাবলিক চার্জ নিচ্ছে এবং নেওয়া উচিত কিনা, এবং এটা অ্যাবিউজ কতটুকু করেছে, এইটার প্রেক্ষিতে তারা তারপরে হয়তো আবার চালু করবে। তবে অভিবাসী ভিসার বাইরে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। অবশ্য B1 ও B2 ভিসার জন্য বাংলাদেশিদের জন্য বড় অঙ্কের আর্থিক বন্ড দেওয়া লাগতে পারে। বাংলাদেশ ভিসা ব্যানের লিস্টেও নাই, বাংলাদেশে আছে ভিসা বন্ডের নীতি আছে। যারা ভিসা জন্য অযোগ্য তাদেরকে বন্ডের সুবিধা দেওয়া হতে পারে। এবং এটা বলতেছে আপনাকে যে ভিসাটা বন্ধ আছে ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা বলতে ফ্যামিলি বেসড ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা, যারা এক্সট্রাঅর্ডিনারি যেগুলাতে গ্রিন কার্ড হয়। ভিসা প্রদান সাময়িক বন্ধ থাকলেও অভিবাসন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করেনি ট্রাম্প প্রশাসন। এছাড়া ২১ জানুয়ারির আগে যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত রয়েছে, তাদের ভিসা প্রদান প্রক্রিয়া আগের মতোই চলবে। তবে নতুন এই যাচাই পদ্ধতিতে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য এবং ইংরেজি দক্ষতাকেও এখন সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন ৫০% বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে এসে সরকারি সুবিধা কিংবা পাবলিক চার্জ নিচ্ছেন। মূলত এই পাবলিক চার্জের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ইমিগ্রেন্ট ভিসা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসির 10টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে শুধু ঢাকায় স্থানান্তরিত হয়েছেন ৮৬,০০০-এর বেশি ভোটার। এ কারণে অনেক এলাকায় বেড়েছে অপরিচিত মানুষের আনাগোনাও। নির্বাচন ঘিরে এমন কর্মকাণ্ডকে ভোটিং মেকানিজম মনে করছে বিএনপি, তবে স্বাভাবিক ঘটনা বলে দাবি জামায়াতের। আর এনসিপি বলছে এ কারণে ব্যাহত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। বিস্তারিত সুলতানা স্বর্ণার প্রতিবেদনে। গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পাল্টে গুলশান ২ এর বাসার ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেন। ঠিকানা বদল হওয়ায় আসছে নির্বাচনে তিনি ভোট দেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড গুলশানের নির্ধারিত ভোট কেন্দ্রে। ১৭ বছর পর দেশে ফিরে একই ভোট কেন্দ্রে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লার মুরাদনগর থেকে ধানমন্ডিতে নিজের ভোট স্থানান্তর করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই বছরে 3 বার ভোটার তালিকা হালনাগাদ করে তালিকা প্রকাশ করে ইসি। চূড়ান্ত ভোটার তালিকায় 7 লাখের বেশি ভোটার আবেদন করেছেন নিজ ভোটের এলাকা পরিবর্তনের। এরই মধ্যে এনআইডি সংশোধন হয়েছে 6,65,000-এর বেশি ভোটারের। ইসির 10টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে শুধু ঢাকায় স্থানান্তরিত হয়েছেন 86,825 জন। দ্বাদশ ও ত্রয়োদশ নির্বাচনের ভোটার তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায় বিশেষ কয়েকটি আসনের নতুন ভোটার স্থানান্তরের হার বেশি। রাজধানীর বিভিন্ন আসনের পুরনো স্থায়ী ভোটাররাও বলছেন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে অপরিচিত মানুষের আনাগোনা। হ্যাঁ, অবশ্যই চিনি, চিনব না কেন? 20 বছর ধরে এখানে যারা ভোটার এখানে স্থানীয়, অবশ্যই চিনি তাদেরকে। বেশ কিছু ভোটার ট্রান্সফার হয়ে আসছে, তা আদৌ এটা নিয়ে আমাদের ভিতরে একটা সংশয় কাজ করে যারা কারা। আগে তো তরুণ ভোটার ছিল না, এখন মনে হয় তরুণ ভোটার বাড়ছে। আসন্ন নির্বাচনে এমন আবেদন ও হালনাগাদকরণকে ভোটিং মেকানিজমের অংশ বলে মনে করে বিএনপি। তবে একে স্বাভাবিক ঘটনা বলেই দাবি জামায়াতের। আর এনসিপির মতে এর কারণে ব্যাহত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। অস্বাভাবিক তো বটেই, এবং সেই হচ্ছিল যে তাদের যে ইম্পর্টেন্ট সিটগুলো আছে সেগুলো ট্রান্সফার করেছে। আমি শুনেছি মিরপুরে অনেক ট্রান্সফার করেছে। তো এরকম এগুলো তো আমি বলবো যে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথ তো তারা বেছে নিচ্ছে, বিএনপি তো এসব বেছে নেয় নেই। এখন এসে এই নির্বাচন কমিশন যেটা করেছেন, এই ধরনের বিষয়গুলো তারা শুনানি করে এটা 2008-এর পূর্ববর্তী অবস্থায় গিয়েছে। এইটা একটা অন্যতম কারণ। এই যে ভোটার ট্রান্সফার যেটা হয়েছে এটা কিন্তু স্বাভাবিক। এটা এই অর্থে না যে ব্যক্তিগতভাবে আমি আপনি বা আরেকজন আমরা চেঞ্জ করেছি, এটাও কিছু হয়। যেই আসনগুলো থেকে চলে গেল সেই আসনে আসলে এক ধরনের আমি যদি বলি নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এটিও কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এত বেশি সংখ্যক ভোটার যদি মানে এটা যদি অনেক ব্যাপকভাবে আসলে হয়, তখন আসলে এটা একটা বড় প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন ভোটার স্থানান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন এলে যাচাই বাছাই করেই অনুমতি দেয় ইসি, তাই এতে অস্বাভাবিকতার কিছুই নেই। ভোটার তালিকা আইন আছে একটা ভোটার হওয়ার জন্য, সে আইনে বলে দিচ্ছে যে আমি কোথায় কোথায় ভোটার হতে পারি। আমি যেখানে চাকরি করি সেখানে ভোটার হতে পারি, মানে অস্থায়ীভাবে যেখানে বসবাস করি, মানে সচরাচর বসবাস করলে সেখানে ভোটার হওয়া যায়। কিন্তু আমি আমার দেশের বাড়িতেও তো হতে পারি, সে রাইটও তো আমার আছে, সেটাও আইন আমাকে দিচ্ছে। তাহলে এটা পরিকল্পিতভাবে করার এখানে কোনো সুযোগ আসলে নাই। 2008 সালের পর আর কোনো প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হয়নি, তাই বাস্তবতার নিরিখে ভোটার স্থানান্তরের আবেদন বেশি হওয়ার বিষয়টি যেমন স্বাভাবিক, তেমনি ভোটিং মেকানিজমের সংখ্যাও উড়িয়ে দেয়া যায় না। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের দাবি দাওয়াগুলো আরও জোরালোভাবে তুলে ধরছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বসে প্রথমবার ভোট দেওয়ায় সুযোগ পাওয়ায় রাজনৈতিক দল এবং প্রার্থীরাও প্রবাসীদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা তাদের। লেবানন থেকে পাঠানো তথ্যছবিতে তহিদুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজেদের দাবি দেওয়া নতুন করে তুলে ধরছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় পুরনো প্রত্যাশা আরও জোরালোভাবে উত্থাপন করছেন তারা। দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যতম এই কারিগররা মনে করেন ভোটাধিকার শুধু তাদের আইনি ও গণতান্ত্রিক অধিকারই নয়, বরং মর্যাদা ও জীবনে বাস্তব পরিবর্তনের হাতিয়ার। কোনো সরকারই প্রবাসীদেরকে কথা দিয়ে কথা রাখেনি। আমাদের একটাই দাবি, আমাদের হয়রানি, বাংলাদেশের প্রতি হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচনী সরকার প্রবাসীদের কর্মসংস্থানের নিরাপত্তা, শ্রম অধিকার রক্ষা, দ্রুত কনসুলার সেবা নিশ্চিত, পাসপোর্ট ও ভিসা জটিলতা দূরীকরণ এবং প্রবাসী কল্যাণ তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে প্রত্যাশা লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের। এসব চাওয়া নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে বলে মনে করেন তারা। বাণিজ্য চুক্তি না থাকার কারণে এই দেশি মুদ্রাটা আমরা সরাসরি আমাদের দেশে প্রেরণ করতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে এখানে যে যদি বাণিজ্য চুক্তি হয় তাহলে এখানে কর্মসংস্থানের পরিধি আরো বাড়বে। আমরা প্রবাসী সবসময় অবহেলিত, আমরা চাই যেই সরকারি আসুক না কেন আমরা যাতে অবহেলিত না থাকি।
এমন পরিস্থিতিতে কোনো প্রার্থী বা দল কতটা গুরুত্ব দিয়ে প্রবাসীদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেন সেদিকেই তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো বিদেশে থেকে ভোটাধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ ও প্রবাসীদের জীবনে আমূল পরিবর্তন আনবে বলেও বিশ্বাস করেন রেমিটেন্স যোদ্ধারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের প্রত্যেক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বুধবার দলের নির্বাচন অফিসে তিনি জানান, বিএনপির প্রতীক ইচ্ছাকৃতভাবে মাঝখানে রাখা হয়েছে। এদিকে ভোট পক্ষপাত মুক্ত করতে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় ডাকা হয় সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নাম্বার সংগ্রহের মতো অনৈতিক ও বেআইনি কাজ করছে। এতে জাল ভোট দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি অভিযোগ করেন, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। বাহরাইনের মতো ওমানেও জামায়াত প্রার্থীর কাছে পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলো ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে, তিনি জামায়াতের কর্মী একজন। এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয় সেজন্য কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। এক কথা কি, মহাবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। এদিকে নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে। এছাড়া ঐক্যমতের ভিত্তিতে তারা সংস্কারের উদ্যোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই ইনশাআল্লাহ আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। বলেন, চাঁদাবাজ মাস্তানদের কোনো জায়গা বিএনপিতে নেই। মানুষের পার্টনারশিপ লাগবে, আর চাইতে সরকারের ক্ষমতা কমাই আনি মানুষের ক্ষমতা বাড়াই দিবে চাইতে, আর মানুষের সেবা করি পেলাই কাম করি পেলাই সরকারি কর্মকর্তাগুলো আছে মানুষের সেবা করি পেলাই এটা ক্ষমতা দেখা পেলে এটা তো নবই এগিন মাথার ঢুকে যখন করিব এগিন সময় তখন করিব। আগামীতে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। টানাপোড়েনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী সমঝোতা বুধবার দুপুরে হঠাৎ করে স্থগিত করা হয় আসন সমঝোতা নিয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন। তবে এখনও আশাবাদী জোটের নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। জামায়াত ইসলামীর সঙ্গে চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির জামায়াতের জোটে থেকে অংশ নেওয়ার কথা চলছিল। বুধবার বিকেলে এই জোটের 11টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণায় সংবাদ সম্মেলন হওয়ার কথাও ছিল পূর্ব নির্ধারিত।
বেলা 2:15টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জানা গেছে, আসন বণ্টনের সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটি 70টির বেশি আসন আশা করলেও জামায়াত তাদের 40টি আসন ছাড় দিতে চায়। আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়নি। সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে, নানাবিধ সংকট আছে, তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় রাজধানীতে আরেক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোট নিয়ে কোনো সংশয় নেই, আলোচনার মাধ্যমে সব বিষয় সমাধানের চেষ্টা চলছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো। সংবাদ সম্মেলন স্থগিতের কয়েক ঘন্টা পর জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি গুরুত্বপূর্ণ বাঁক চলছে। এই সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, করতে হবে দায়িত্বশীল আচরণ। সাব্বির রোজ, এখন, ঢাকা। নগরীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে প্রায় 200 বছর পুরনো 100 শয্যার কুমিল্লা জেনারেল হাসপাতাল। ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালের জীর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন অবকাঠামো গড়ে না উঠলে দুর্ভোগ কমবে না চিকিৎসক ও রোগীদের। যদিও কর্তৃপক্ষের দাবি নতুন ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। ফুরকান হোসেনের ক্যামেরায় খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করে এই হাসপাতাল। স্বাধীনতার পর 50 শয্যা থেকে ধাপে ধাপে 100 শয্যায় উন্নীত হলেও রোগীর তুলনায় তা একেবারেই অপ্রতুল। শয্যা সংকট তীব্র, চিকিৎসকের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। পুরনো অবকাঠামো হওয়ায় বেশিরভাগ কক্ষেই নেই পর্যাপ্ত আলো বাতাস। নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই। কোথাও খসে পড়ছে পলেস্তরা। ভবনগুলো যদি আরেকটু সুন্দর হয়, আরেকটু পরিপাটি বা ক্লিন থাকে, ক্লিন মানে হাইজেনের যে সমস্যাটা ওইটা আছে আর কি। বিল্ডিংগুলো পুরনো, একটু ডেভেলপ হলে এটা ভালো হয়। বর্ষা মৌসুমে হাসপাতালের নিচতলায় জলাবদ্ধতার অভিযোগ রয়েছে। এছাড়া নারী কর্মীরা জানান, টয়লেট স্বল্পতায় বিপাকে পড়েন তারা। বাইরে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে আমাদের রুমে অনেক বেশি তাপমাত্রা থাকে। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক ক্যাপসুলগুলো গলে যায়। নতুন ভবন হলে আমাদের সবারই ভালো হবে এবং জনগণের স্বাস্থ্যসেবা আমরা আরও ভালো ভূমিকা রাখতে পারবো। আমাদের অনেকটা ঝুঁকিপূর্ণ, কখন যে শর্ট সার্কিট হয়ে যায় বিদ্যুতের, সেটা একটা রিস্ক। হাসপাতালের আধুনিকায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ধাপে ধাপে উন্নয়ন কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা। প্রচুর রোগী আসে, বিশেষ করে আউটডোর রোগী অনেক বেশি, প্রতিদিন 1000 থেকে 2000। সেই তুলনায় আমাদের অবকাঠামোর সমস্যা আছে, রিসোর্স লোকবলের সমস্যা আছে, এগুলো নিয়ে কাজ চলতেছে। আশা করি আমরা শীঘ্রই হয়তো একটা ভালো খবর পাবো। কোন জায়গার স্থাপনাগুলো করা যায় আমরা মোটামুটি একটা খসড়া করে পাঠিয়েছি, যেটা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয় গ্রহণ করবেন। হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় 2000 রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। স্বাস্থ্যসেবা পেতে হাওড় অঞ্চলের মানুষের অন্যতম ভরসার জায়গা সুনামগঞ্জ 250 শয্যা সদর হাসপাতাল। কিন্তু এই হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। সেবা সংকট, অব্যবস্থাপনা আর ওষুধ না পাওয়ায় যেন নিত্যদিনের চিত্র। কেন এই অবস্থা খতিয়ে দেখেছেন সহকর্মী লিপসন আহমেদ। সুনামগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার যেন শেষ নেই। ওষুধ সংকট, জনবল ঘাটতি আর অবহেলার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না হাওড়াঞ্চলের সাধারণ মানুষ। হাসপাতালের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ময়লা আবর্জনার স্তূপ, অসহ্য দুর্গন্ধ, বহিরাগতদের অবাধ যাতায়াত, এমনকি মোটরসাইকেল চলাচলেও বিরক্ত রোগী ও স্বজনরা।
রোগীদের ছোটাছুটির মধ্যেই দেখা গেল সামির মিয়া নামের এক রোগীকে ডেলিভারি ওয়ার্ডে ভর্তি স্ত্রীর জন্য ওষুধ নিতে হাসপাতালের ফার্মেসিতে গিয়েও পাননি প্রয়োজনীয় ওষুধ, বাইরে থেকেই কিনতে হচ্ছে সব। তারা তো হচ্ছে কিনে আনার ওষুধ নেওয়া লাগাইছে, তারা হচ্ছে ওষুধ নেওয়া কিনে আনতে হয়েছে। শুধু সামির মিয়া নন, ডেলিভারি, সার্জারি, শিশু ওয়ার্ড সহ বিভিন্ন বিভাগেই নেই পর্যাপ্ত সরকারি ওষুধ, স্যালাইন কিংবা ক্যানোলা। ফলে প্রশ্ন উঠেছে, ওষুধ কি নেই নাকি থেকেও রোগীদের দেওয়া হচ্ছে না? বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সেবা না থাকায় সামান্য জটিলতায় রোগীদের রেফার করা হচ্ছে সিলেটে। সবগুলো বাইরে থেকে কিনতে দিছে, যেগুলো আমি জানি মেডিকেল থেকে পাওয়া যায়। একটা ইলিশ চলে, এটা দিছে 2টা, এটি কিন্তু অ্যাভেলেবেল মিলে প্রত্যেকটা। আমার যে কিনে আনা লাগে আমি সরকারি হসপিটাল আইসি কে লাগিয়া, যে পরিমাণে লোক দরকার এই পরিমাণে কোনো লোক নাই। যারা সামর্থ্য নাই ওরা কি বাইরে থেকে কিনে আনতে তাদের পক্ষে সম্ভব? আমাদের এখান থেকে রেফার করে সিলেটে পাঠিয়ে দেয়, এখানে পর্যাপ্ত পরিমাণ কিছুই নেই। হাসপাতালে দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে ৩৬ জন চিকিৎসক ও ৭৪ জন নার্সের পদ। বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে সেবার মান উন্নয়ন ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতে চেষ্টার কথা জানালেন সংশ্লিষ্টরা। আমাদের পর্যাপ্ত ওষুধ ছিল, ইদানিং আমাদের ওষুধ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমাদের সরকারি বরাদ্দ আগের চেয়ে কমে গেছে এবং বিভিন্ন উন্নয়ন বরাদ্দগুলো আসে না। আমরা সবসময় হসপিটালের প্রতিদিন সকালেই বাথরুমগুলো পরিষ্কার করার চেষ্টা করি, তারপর দেখবেন যে পরিষ্কার করার পরে একটু পরে গিয়ে দেখবেন যে বাথরুমগুলো অপরিষ্কার হয়ে গেছে। এত মানুষের জন্য এত জনবল তো আমাদের নাই। জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালের এমন সংকটে প্রতিদিনই ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসার অধিকার। দ্রুত জনবল সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সচেতন মহল। এখন সুনামগঞ্জ। আমরা কিছুক্ষণ পর আবার মুন্নার কাছে ফিরব। এখন চলে যাচ্ছি বাপির কাছে। সপ্তাহের ব্যবধানে মাগুরার সবজির দাম বেড়েছে দ্বিগুণ। হঠাৎ সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে জেলার একতা বাজার থেকে যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, কোন কোন সবজির দাম কেমন দেখছেন আর সবজির দাম বাড়ায় কি বলছে ক্রেতা বিক্রেতারা? আমি এই মুহূর্তে আছি মাগুরার সবথেকে যে বড় যে পাইকারি যে সবজি বাজার মাগুরা একতা কাঁচা বাজারে। এখানে ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এখানে আসছে এবং বিক্রি হচ্ছে। তো আমরা যদি সবজির দামের কথা বলি তো প্রত্যেক বাজারে প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ বৃদ্ধি রয়েছে। তো আমরা যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেটা জানিয়েছে যে কয়েকদিনের ঘন কুয়াশায় কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি তারা কিন্তু নিয়ে কিন্তু এই বাজারে কিন্তু আসতে পারেনি। যেই বাজারে আসতে না পারার জন্য সবজির যে সরবরাহ সেটা বাজারে কিন্তু কিছুটা কম ছিল, যার কারণে কিন্তু এই হঠাৎ করেই যে সবজির দাম বেড়েছে। আর যদি আপনার যে সবজির দাম যেটা ফুলকপি গত সপ্তাহ বিক্রি হয়েছিল যে 30 থেকে 35 টাকা, সেই সবজি ফুলকপি কিন্তু দাম বেড়ে কিন্তু 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি যেটা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 10 থেকে 15 টাকা, আজ কিন্তু সেই বাঁধাকপি বিক্রি হচ্ছে কিন্তু 25 থেকে 30 টাকা। তবে ক্রেতাদের জন্য যেটা ভালো খবর সেটা হলো যে আলুর বাজারে পর্যাপ্ত পরিমাণ যে বাজারে কিন্তু আলু এসেছে। আর এই আলুর দাম কিন্তু গত কাল বিকাল থেকে কিন্তু আলুর দাম কিন্তু কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা কিন্তু দাম কমেছে। আজকে যে গতকাল যে আলু বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা, আজ হয়তো সেই আলুর দাম কিন্তু 18 থেকে 20 টাকার মধ্যে কিন্তু আলু বিক্রি হবে। এছাড়া যে শীতকালীন সবজি সিম, পেঁয়াজির কালি, প্রত্যেকটা সবজিরই কিন্তু দাম কিন্তু 5 থেকে 30 টাকা করে দাম বেড়েছে। তো সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন যে ঘন কুয়াশার মধ্যে যে কৃষকরা তাদের উৎপাদিত সবজি আনতে পারেননি, এই জন্য বাজারে দাম বেশি ছিল। তো কুয়াশা কেটে গেছে,
তারা আশা রাখছে যে 2-1 দিনের মধ্যে দাম কিন্তু স্বাভাবিক হবে। এই ছিল মাগুরা সবজি বাজার থেকে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। এবার আমরা আবার চলে যাব মেহেরপুরে। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ফলে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এদিকে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাস অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, আজকে জেলায় তাপমাত্রা কত দেখছেন, আর এই শীত কিভাবে মোকাবেলা করছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা, জানাবেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। 1 জানুয়ারি মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.00 ডিগ্রি সেলসিয়াস, যেটি জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই কিন্তু তাপমাত্রা 7 থেকে বা 10 থেকে বা 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে, যার ফলে মেহেরপুরের যারা সাধারণ মানুষ, যারা হচ্ছে দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু শীত মোকাবেলা করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ছে। তবে শীত মোকাবেলার জন্য সরকারি বা বেসরকারি ভাবে আমরা কম্বল বিতরণ করতে দেখেছি, তবে সেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই যারা ছিন্নমূল মানুষ, পথচারী, দিনমজুরেরা কিন্তু বেশি বেশি শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। এছাড়াও আমরা রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময় চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম দেখেছি। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত শীত কারণে শীতজনিত কিন্তু বিভিন্ন রোগবালাই নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বাড়ছে। এছাড়াও আপনার এর প্রভাব কিন্তু মাঠ পর্যায়ে পড়েছে, বিশেষ করে এখন বোরো ধান লাগানোর সময়। বোরো ধান লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিক সংকটে রয়েছে। এছাড়াও আপনার বাজারে সবজির সরবরাহ এবং মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে অতিরিক্ত শীতের কারণে। কারণ অতিরিক্ত শীতের কারণে পানিতে নেমে কিন্তু মাছ ধরতে হয় বা সবজি তুলতে হয়, এগুলো কিন্তু করতে পারছে না বা শ্রমিক পাচ্ছে না, যার ফলে কিন্তু বাজারের প্রভাব পড়েছে। বিশেষ করে মাছের বাজার এবং সবজির বাজার কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী, যার ফলে কিন্তু শীত মোকাবেলা করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে মেহেরপুর অঞ্চলের মানুষের জন্য। এই ছিল আমার কাছে মেহেরপুরের সর্বশেষ শীত পরিস্থিতি। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, আর সে খবরই জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না। স্বপ্ন দেখার বয়সে যেখানে মানুষ নিজের পথ তৈরি করে, সেখানে শিকলে বাঁধা জীবন মোহর আলীর। দারিদ্র্য আর ভুল চিকিৎসার কারণে ঢাকার ধামরাইয়ের 30 বছরের এই যুবকের জীবন কাটছে বন্দিত্বের যন্ত্রণায়। হৃদয় বিদারক এই গল্পের বিস্তারিত তুলে ধরেছেন হুমায়ুন কবির। ঝনঝন এই শিকলের শব্দ কোনো কারাগারে নয়, 30 বছর বয়সী মোহর আলীর জীবনের বাস্তব চিত্র এটি। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁ কাইতগাঁও গ্রামে জন্ম মোহরের। 2 বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হন তিনি। তবে টাকার অভাবে দিনমজুর বাবা মা করাতে পারেননি সেই চিকিৎসা, যেই মাসুল গুনছেন মোহর। শিকল খুলে দিলে সে ছুটে যায় অজানা পথে, তাই বাধ্য হয়েই পরিবার তাকে বন্দি করে রাখে শিকলে। শিকল দিয়েই করে কি গাড়ি আলাগো বাড়ি শুরু করে, এত ছুটে মানুষে বকাবকি করে, মানুষে কত ধৈর্য দেয়, কত ধৈর্য হারা হয়ে যায়। তখন কি করব, তখন আমরা বাইন্দা থুই। মানুষের হাতে মিশবার চায়, মানুষের হাতে মিশাবার না, গন্ধ আসে। যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে চিকিৎসা পাতি করলে ওর মা বাপে একটু আসান পাইতো। এখন তো মা বাপে ওষুধ পানি আর খাওয়াই পারতেছে না। সমাজসেবা কর্মকর্তা বলছেন, মানবিক বিবেচনায় মোহরের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। মোহর আলী দীর্ঘদিন ধরেই শারীরিক মানসিক প্রতিবন্ধিতায় আক্রান্ত। আমরা উপজেলা সমাজসেবা অফিস থেকে তাকে ভাতার আওতায় এনেছি। তাকে আমরা প্রতি 3 মাস পর পর তাকে আমরা ভাতা প্রদান করে থাকি। মোহর আলীর পরিবার যদি চায় যে তাকে সুস্থ করার জন্য হসপিটালাইজ করবে, তো সেক্ষেত্রে আমরা আমাদের সমাজসেবা অফিস থেকে তাকে আর্থিকভাবে বা বিভিন্ন ওষুধপত্র দিয়ে সহায়তা করতে পারবো। মোহর আলী আজ কোনো ব্যক্তি নয়, সে একটি প্রশ্ন। চিকিৎসা কি গরিবের অধিকার নয়? মানবিকতা কি কেবল কাগজেই লেখা থাকে? হুমায়ুন কবির, এখন সাভার। মার্কিন মধ্যস্থতায় গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ পরিকল্পনার 2য় ধাপ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্পের বিশেষ দূত
স্টিভ উইটকফ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি একথা নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আওতায় সব সেনা সরিয়ে নেওয়া হবে এবং পুনর্গঠন এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া হামাস তার বাধ্যবাধকতাগুলো মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি, যার মধ্যে জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেওয়া অন্তর্ভুক্ত। শর্ত পূরণ না করলে গুরুতর পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। 10 অক্টোবর প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা এখন 400-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিয়েছে। ইরানে বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ বিরোধী দল নেই যারা খামেনি তন্ত্রের বিকল্প সরকার গঠনে প্রস্তুত। কারণ দেশটির বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর লক্ষ্য ভিন্ন, আবার কারো সুনির্দিষ্ট নেতা আছে, কারো নেই। এক্ষেত্রে সহিংস বিক্ষোভ ও মার্কিন হস্তক্ষেপে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে ইরান বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির কথা সামনে আসলেও তার নেতৃত্ব মানার মতো কোনো আভাসও মিলছে না। এ নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনৈতিক সংকটে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে 28 ডিসেম্বর ইরানে শুরু হয় বিক্ষোভ। পরে যা রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্র বা খামেনিতন্ত্র উৎখাতের আন্দোলনে। এর মধ্য দিয়ে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি শিয়াপন্থী ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থা। আরও বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার যদি ইতি ঘটে, তাহলে শক্ত হাতে ইরানের হাল কে বা কারা ধরবেন তা এখনও স্পষ্ট নয়। এমনকি ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত রাজা শাহ মুহাম্মদের উত্তরসূরি রেজা পাহলভি প্রবাসী ইরানিদের মাঝে জনপ্রিয় হলেও ইরানের অভ্যন্তরে তাকে নিয়ে রয়েছে বিতর্ক, যার কারণে যুক্তরাষ্ট্রে নির্বাসিত যুবরাজের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরান ন্যাশনাল কাউন্সিলও ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। I would say that Iranians are relatively unified in seeking the ousting of the Islamic Republic, but not clear on what comes next or who comes next. He represents nostalgia of the past. He is an alternative to what they currently have, but might not be the number one choice for people inside Iran. 1970-এর দশকে শাহ সরকারের বিরুদ্ধে শক্তিশালী বামপন্থী গোষ্ঠী হিসেবে ইরানের মুজাহিদিন অর্গানাইজেশন সক্রিয় থাকলেও বর্তমান আন্দোলনে তাদের ভূমিকা নেই বললেই চলে। এমনকি 1980-র দশকের যুদ্ধে ইরাকের পক্ষ নেয়ায় অনেক ইরানি তাদের ঘৃণাও করেন। এছাড়া 2002 সালে এরাই প্রথম ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির তথ্য ফাঁস করেছিল। দলটির নেতা মাসুদ রাজাভির স্ত্রী মরিয়ম রাজাভি বর্তমানে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। তবে অন্ধ আনুগত্যের নীতি ও অনুসারীদের উপর নির্যাতনের অভিযোগে দলটি পিছিয়ে আছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নিপন্থী কুর্দি ও বেলুচ সংখ্যালঘু গোষ্ঠীগুলো প্রায়ই বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, যার কারণে ইরানে সরকার বিরোধী যে কোনো আন্দোলনেই কুর্দি ও বেলুচ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোই সবচেয়ে বেশি উত্তাল থাকে। তবে কোনো অঞ্চলেই এমন ঐক্যবদ্ধ আন্দোলন দেখা যায়নি যা তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি। 2009 সালের জুনে ইরানের গ্রিন মুভমেন্ট ছিল পেশাজীবী নারী অধিকার কর্মী ও সুশীল সমাজের একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভি এই আন্দোলনের প্রতীকী নেতা ছিলেন। 2011 সালের ফেব্রুয়ারি থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়। আরেক সংস্কারপন্থী নেতা মেহেদি কারবিও গৃহবন্দী ছিলেন গত বছরের মার্চ পর্যন্ত। বর্তমান বিক্ষোভে এই দুই নেতারও তেমন কোনো প্রভাব নেই। বিক্ষোভকারীরা এখন নিজেদের কোনো একক নেতার অধীনে সংগঠিত না করে নেটওয়ার্ক ভিত্তিক সাংগঠনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে আন্দোলন করছেন। আন্দোলনের এই ধরনকে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভের সঙ্গেও মিল দেখছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের জেরে আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুলের পদত্যাগ দাবি করেছে কোয়াব। সে সাথে দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তাপ। সেই মন্তব্যে আলটিমেটাম দিলেন কোয়াব সভাপতি মিথুন। সরাসরি বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগ চাইলেন তিনি। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন
যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। বিশ্বকাপ খেলতে না গেলেও আর্থিক ক্ষতি হবে বিসিবি তথা ক্রিকেটারদেরও, তবে বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হবে ক্রিকেটারদের, এমনটি মনে করেন নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের এমন বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। উনি যদি কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। এদিকে কোয়াবের ঘোষণার আগেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। এই বক্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। সম্প্রতি টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারত যাওয়া নিয়ে আলোচনার সময় নাজমুল ইসলাম মন্তব্য করেন, খেলতে গিয়ে ব্যর্থ হলে ক্রিকেটারদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চাওয়া হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। এছাড়া এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক মাধ্যমে ভারতীয় দালাল বলেও সমালোচনার মুখে পড়েন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পরিচালক নাজমুল ইসলামের সিদ্ধান্ত কি হয় এবং বিপিএল এর ম্যাচগুলো আদৌ মাঠে গড়ায় কিনা। ফারহান ইহসান, এখন, ঢাকা। বাংলাদেশে ঘুরে গেল বিশ্বকাপ ট্রফি। সংক্ষিপ্ত সফরে ভক্তরা ছবি তোলার সুযোগ পেলেও উপেক্ষিত ছিলেন ফুটবলাররা। জাতীয় বা বয়সভিত্তিক কোনো দলের ফুটবলারকেই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার আমন্ত্রণও জানানো হয়নি, জানিয়ে সমালোচনা থাকলেও কারণ ব্যাখ্যা করেছেন বাফুফে কর্তারা। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। প্রত্যেক পেশাদার ফুটবলের আজন্ম স্বপ্ন বিশ্বকাপের স্বাদ পাওয়া। বাংলাদেশের মতো বিশ্ব ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলোর জন্য অবশ্য বিশ্বকাপে অংশ নেওয়াই বড় অর্জন, তবে সে পথও বাস্তবতা বিবেচনায় বেশ কঠিন। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখার মাধ্যমে কঠিন সে পথ পাড়ি দেওয়ার প্রেরণা পেতে পারেন ফুটবলাররা, কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসে ঘুরে গেলেও তা দেখার সুযোগে ফুটবলাররাই যেন রয়ে গেলেন অবহেলিত। বুধবার কয়েক ঘন্টার সফরে বাংলাদেশে আসা ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান ফুটবল ভক্তরা। বিমানবন্দরে জামাল ভুঁইয়া ট্রফির সঙ্গে ছবি তুললেও জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবল দলের বাকি সদস্যরা ছিলেন বঞ্চিত। ফুটবলারদের উপেক্ষার কারণ জিজ্ঞেস করা হয়েছিল বাফুফে কর্তার কাছে। আমাদের সময়টা খুব কম দেওয়া হয়েছিল, আমরা চেয়েছিলাম কোকের কাছে, এবং কোক যখন আনফর্চুনেটলি সময় দিতে পারছিল না, আমরা ফিফাকেও চেয়ে লেগেছিলাম, তারাও পারে না। ইনফ্যাক্ট ফিফার যে এই ট্রফি ট্যুরের কোঅর্ডিনেটর তাকেও আমি ব্যক্তিগত অনুরোধ করেছি, বাট আনফর্চুনেটলি এবার ফিফা এই ট্রফি ভিউইং যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের ম্যাক্সিমাম যে সময় সেটাই তারা দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লিমিটেড দিস টাইম। নিজেদের অসহায়তার কথা স্বীকার করলেও ফুটবল এগিয়ে নিতে নিজেদের পরিকল্পনার কথা জানান সাইদ হাসান কানন। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আগামী 4 বছর আমরা বোর্ডে আছি, 4 বছরে আমরা বাংলাদেশের তৃণমূলে ফুটবল ছড়িয়ে দিব এবং ওখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার তৈরি করে ন্যাশনাল টিমে একটা ভালো টিম করব। টিম করে আমরা আগামী দিনে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখব। বিশ্বকাপ ফুটবলের ট্রফি বাংলাদেশে, আয়োজন জমজমাট, আছেন সমর্থকরাও। প্রত্যেকে তুলছেন ফুটবল বিশ্বকাপের সাথে ছবি, অথচ যাদের নিয়ে ফুটবল খেলা সেই ফুটবলাররাই উপেক্ষিত। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দল কেউই এখানে আসার কোনো সুযোগ পান নাই। বাফুফের কাছেও নেই কোনো সদুত্তর। শেষ পর্যন্ত তারা যদি ছবি তুলতে পারতেন হয়তোবা সেটা একটু বেশি উজ্জীবিত করতো তাদের। শুধু বিশ্বকাপ ট্রফি এনে এভাবে দেশের ফুটবল কতটা এগোবে সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কুর্মিটোলা থেকে আসাদুজ্জামান লিটন, এখন। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল-এর ঢাকা পর্ব। বেলা 1টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে। এ নিয়ে আরও থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। বিপিএলের এবারের আয়োজন নিয়ে বাড়তি উন্মাদনা ছিল আগে থেকেই। কথা ছিল এবারের আসরে বাড়বে ভেন্যু সংখ্যা, তবে নানান সীমাবদ্ধতায় চট্টগ্রামেও হয়নি ম্যাচ, তাই সিলেট পর্ব শেষে ঢাকাতেই হচ্ছে বাকি ম্যাচগুলো। বৃহস্পতিবার দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে আছে বিপক্ষ দল নোয়াখালী। চট্টগ্রাম কোচ অবশ্য মনে করছেন শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে তার দল। প্লেয়াররা ভালো খেলতেছে, সবচেয়ে বড় ক্রেডিট দেবো আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল, সো ওই জায়গাটা আমরা কাজও লাগানোর চেষ্টা করেছি। স্টিল তারা ভালো ক্রিকেট খেলতেছে। না, অনেক প্ল্যানিং থাকে, ডিসক্লোজ হয় না, এটা তো নিজস্ব কিছু টিমের প্ল্যানিং থাকে যেটা নাকি মানে সব জায়গায় বলা যায় না। সো কিছু
কোনো টিমের তো কিছু পার্সোনাল প্ল্যানিং থাকে যেটা মাঠে কার্যকরী করা হয়। দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। দুই দলই প্লে অফের জায়গা পাকাপোক্ত করে রেখেছে। অনুশীলন শেষে ঢাকা পর্বে নিজেদের কর্তব্য ঠিকঠাক পালন করার আশ্বাস দেন সিলেটের কোচ। সিলেট যে পর্বতে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, তো আসলে সো ফার সো গুড ছিল। কিছু ম্যাচ ভালো জিতেছি, কিছু ম্যাচ ক্লোজ ছিল। তো লাস্টের যেটা 2টা ম্যাচ ছিল যে আমাদের ছেলেরা ভালো খেলেছে এবং ভালো একটা উইনিং মোমেন্টাম পেয়েছি। তো আমরা আসলে ওই ধারাবাহিকতা নিয়ে চিন্তা করছি যে আসলে কালকে যে ম্যাচটা আছে এটা জন্য আমরা ভালো শেষ করতে পারি। 8 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। 7 ম্যাচে 2-এ থাকা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট 10। 9 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে সিলেট টাইটান্সের অবস্থান 3 নম্বরে। 8 ম্যাচে 8 পয়েন্টে টেবিলের 4-এ অবস্থান রংপুর রাইডার্সের। 5 ও 6 নম্বরে রয়েছে ঢাকা ও নোয়াখালী। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি থেকে কার্যকর, চালু থাকবে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা। বিভিন্ন আসনে ব্যাপক ভোটার স্থানান্তর মেকানিজম, অভিযোগ বিএনপির। স্বাভাবিক মনে করছে জামায়াত, লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত বলছে এনসিপি। প্রায় 200 বছরের জীর্ণ কুমিল্লা জেনারেল হাসপাতাল ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। নানা অব্যবস্থাপনায় বেহাল সুনামগঞ্জ 250 শয্যা সদর হাসপাতাল। এবং আজকের মধ্যে বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা কোয়াবের। বিপিএল নিয়ে অনিশ্চয়তা। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।